কখনো কখনো জীবন মানুষকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে যায় যেখানে হয় রাস্তাগুলো আলাদা হয়ে যায় অথবা মানুষ ভেঙে যায়। আর সেই মোড়েই দাঁড়িয়েছিল পূজা, একজন যুবতী মেয়ে যে তার অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে এসেছিল। কপালে চিন্তার ভাঁজ আর চোখে এক ধরনের ভয়। ভয় এই যে কোথাও যেন দেরি না হয়ে যায়। বাবা সুরেশ প্রসাদ, যিনি এখন বিছানায় শুয়ে শুধু মেয়ের চোখের দিকে তাকিয়েছিলেন, যেন বলছিলেন, বেটি যা পারিস করিস, আমি ক্লান্ত, এখন শুধু তোর চোখেই আশা বেঁচে আছে। পূজা কাঁপতে কাঁপতে একটি স্লিপ কাটালো এবং বাবাকে নিয়ে দ্রুত এমার্জেন্সিতে ভর্তি করালো। কিছুক্ষণ পর পরীক্ষা শেষ হলো এবং হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার, যিনি হাসপাতালের মালিকও ছিলেন, তিনি পূজাকে তার কেবিনে ডেকে পাঠালেন। ডাক্তারের চোখে গাম্ভীর্য ছিল এবং তার বলার ভঙ্গি এমন ছিল যেন একটি বড় বোঝা রাখতে যাচ্ছেন। দেখুন, আপনার বাবার অবস্থা খুব সংকটপূর্ণ। লিভার এবং কিডনি দুটোই খারাপ হয়ে গিয়েছে। যদি দ্রুত চিকিৎসা না হয় তাহলে দেরি হয়ে যাবে। চিকিৎসার খরচ প্রায় 15 লক্ষ টাকা হবে। এই কথা শুনে পূজার মুখে যেন বিদ্যুৎ চমকে গেল। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কিন্তু ডাক্তার সাহেব, এত টাকা এত দ্রুত কোথা থেকে জোগাড় করব আমি? ডাক্তার বললেন, দেখুন, আমাদের কাছে রোজ এমন অনেক কেস আসে, আপনি ঠিক করুন চিকিৎসা করাবেন কি না। পূজার কানে এখন আর কিছুই ঢুকছিল না। সে ধীরে ধীরে বাইরে এলো, তার বাবার দিকে তাকালো। তার শ্বাস দ্রুত ছিল এবং পূজার আত্মা কাঁপছিল। বাবার চোখে তখনও সেই একই বিশ্বাস ছিল যা একজন বাবার তার মেয়ের উপর থাকে। কিন্তু পূজার কাছে কিচ্ছু ছিল না, না জমি, না গয়না, না কোনো আত্মীয়, শুধু কিছু অসমাপ্ত স্বপ্ন আর পাহাড় সমান দায়িত্ব। সে ভাবছিল, এবারও কি একজন মেয়ে হেরে যাবে? একজন মেয়ে কি তার বাবাকে বাঁচাতে পারবে না? হঠাৎ একজন ওয়ার্ড বয় এসে বলল, ম্যাডাম, জুনিয়র ডাক্তার সাহেব আপনাকে ডেকেছেন, তিনি আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চান। পূজা ভারাক্রান্ত মন নিয়ে জুনিয়র ডাক্তারের কেবিনের দিকে এগিয়ে গেল। সে কেবিনের দরজা খুলল এবং সামনে যে বসেছিল সে জুনিয়র ডাক্তার আদিত্য, একজন পরিচিত মুখ। কিন্তু পূজা মনোযোগ দিল না। ডাক্তার হেসে বললেন, দেখুন পূজাজি, আমি জানি আপনি টাকার ব্যবস্থা করতে পারছেন না, কিন্তু যদি আপনি চান আমি আপনার বাবার চিকিৎসা করতে পারি। পূজার চোখে আসার একটি হালকা ঝলক এলো। সত্যি আপনি করতে পারেন? ডাক্তারের মুখ গম্ভীর হয়ে গেল। হ্যাঁ, শুধু এর জন্য আপনাকে আজ সন্ধ্যায় আমার সাথে একটি হোটেলে যেতে হবে, শুধু একটি রাত, এবং কেউ আপনাকে কোনো প্রশ্ন করবে না। পূজার মুখে এখন আর কোনো রং ছিল না, শুধু নীরবতা। তার চোখ থেকে জল নয়, প্রশ্ন ঝরছিল। আপনি এটা কিভাবে ভাবলেন? আমি অসহায়, কিন্তু এতটাও নয় যে নিজের বাবাকে বাঁচানোর জন্য নিজেকে বিক্রি করে দেব। ডাক্তার আদিত্যের চোখে এক অদ্ভুত ঝলক ছিল। তিনি বললেন, আমি তোমাকে বাধ্য করছি না, এটা তোমার সিদ্ধান্ত। যদি চাও তো চলে যেতে পারো, কিন্তু মনে রেখো, যদি তোমার বাবার জীবন চলে যায় তাহলে তোমার অহংকার, তোমার বিবেক, তোমার জীবন সব তার সাথেই শেষ হয়ে যাবে। পূজা সেখান থেকে বের হতে পারল না। তার পা সেখানেই থেমে গেল, কাঁধ ঢিলে হয়ে গেল, হাত কাঁপতে লাগলো। বাবার প্রতিটি শ্বাস যেন তাকে ডাকছিল, বেটি। সে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি যাব আপনার সাথে, কিন্তু আমার বাবাকে বাঁচিয়ে দিন। ডাক্তার আদিত্য হাসলেন, কাল সকালে গাড়ি তোমাকে নিতে আসবে, হোটেলের নাম এবং ঠিকানাই নাও। পূজা কাঁপতে থাকা হাতে কাগজটা নিল, পড়লও না, শুধু চোখ বন্ধ করে নিল আর মনে মনে বিড়বিড় করল, হে ভগবান, যদি এটা আমার পরীক্ষা হয় তাহলে আমাকে এত শক্তিশালী করো যে আমি নিজের চোখের দিকে তাকাতে পারি। পরের দিন সকালের আলো তখনও পুরোপুরি ফোটেনি এবং পূজার চোখে ঘুম যেন হারিয়ে গিয়েছিল। সে চুপচাপ বসেছিল। বাবা হাসপাতালের বিছানায় ছিলেন এবং সে তার মুখের দিকে তাকিয়েছিল, যেন প্রতিটি শ্বাস গুনছিল, যেন ভাবছিল, যদি আমি আজ হার মেনে নিই তাহলে এই চোখ দুটো চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। ভেতরে একটি ঝড় চলছিল, ঘামে ভেজা কপাল সে বারবার মুছছিল, কিন্তু মনের মধ্যে যে বরফ জমা ছিল তা গলছিল না। সকাল 10টার সময় হাসপাতালের পার্কিংয়ে একটি দামি এসইউভি এসে থামল। ড্রাইভার বাইরে এসে জিজ্ঞেস করল, পূজা ম্যাডাম আছেন কি? পূজা কিছুই বলল না, শুধু একবার বাবার দিকে তাকালো। তারপর তার ছোট ভাই বোনকে উপদেশ দিল, বাবার খেয়াল রাখিস, আমি এখনই আসছি। ড্রাইভারের সাথে বসতে গিয়ে তার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়কছিল। গাড়ির জানালে দিয়ে বাইরে দেখতে দেখতে পূজার কাছে প্রতিটি মোড়, প্রতিটি গাছ, প্রতিটি সাইনবোর্ড একটি প্রশ্নের মতো লাগছিল। তুমি কি ঠিক করছো? কিছুক্ষণের মধ্যেই গাড়ি শহরের একটি বড় হোটেলের সামনে এসে থামল।
হোটেলের গেটে লাল কার্পেট পাতা ছিল। সামনে রিসেপশনে উজ্জ্বল মুখ এবং ভেতরের জাঁকজমক সম্পূর্ণ ভিন্ন একটি দুনিয়া বলে মনে হচ্ছিল। ড্রাইভার তাকে উপরে একটি ঘরে নিয়ে গেল। ঘর নম্বর 804, একটি বিলাসবহুল ঘর, যেখানে ভেতরে আগেই ডাক্তার আদিত্য বসেছিলেন। আদিত্য পূজাকে দেখলেন এবং হেসে বললেন, আমি জানি এটা তোমার জন্য সহজ ছিল না, কিন্তু তুমি এসেছো, এটাই অনেক বড় ব্যাপার। পূজা কিছুই বলল না, শুধু একটি কোণা দেখে সেখানে গিয়ে বসে পড়ল। হাত কাঁপছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল, ঘরের ঘড়ির টিকটিক তার হৃৎস্পন্দনের সাথে মিশে যাচ্ছিল। আদিত্য এক কাপ চা আনালেন। চায়ের ট্রে পূজার সামনে রেখে তারপর বলল, ভয় পেও না, আমি প্রথমে তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই, কোনো জোর জবরদস্তি ছাড়াই। পূজা তার দিকে তাকালো। মুখে ঘৃণা, অসহায়তা এবং সন্দেহ তিনটেই একসাথে ছিল। আপনি যা বলেছিলেন তারপর আর কি কথা বাকি আছে? ডাক্তার আদিত্য একটি গভীর শ্বাস নিলেন, তারপর ধীরে ধীরে বললেন, পূজা, আমার আজও সেই ছেলেটার কথা মনে আছে, প্রায় 8 বছর আগের কথা। তাকে শুধু এই জন্য ছোট করা হয়েছিল কারণ সে গরিব ছিল। সে শুধু এতটুকুই করেছিল যে একজন ধনী মেয়েকে সত্যি সত্যি ভালোবেসেছিল। আর সেই দিন সেই ছেলেটা মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে একদিন সে এত কিছু অর্জন করবে যে মানুষ তাকে দেখে আফসোস করবে এবং হয়তো লজ্জা পাবে। পূজার চোখ এখন অবাক। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি মুকেশ? ডাক্তার আদিত্য হাসলেন। হ্যাঁ, সেই মুকেশ, যে পাটনার গলিতে মজুরির কাজ করত, কোচিং সেন্টারের বাইরে বই বিক্রি করত এবং রাতে হোটেলে ইটো বাসন ধুত যাতে নিটের ফি জমা দিতে পারে। পূজার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তাহলে তুমি প্রতিশোধ নিতে এসেছো? মুকেশ ধীরে ধীরে বলল, না পূজা, আমি তোমাকে ছোট করতে আসিনি। আমি শুধু এটা জানতে চেয়েছিলাম, যে মেয়েটা একদিন আমাকে যোগ্য মনে করেনি, সে কি তার বাবাকে বাঁচানোর জন্য নিজের সম্মান বাজি রাখতে পারে কিনা। পূজার মুখ লাল হয়ে গেল। সে ডুকরে কেঁদে উঠল। আমি অসহায় ছিলাম মুকেশ, খুব অসহায়। যদি আমার বাবার কিছু হয়ে যেত তাহলে আমি শূন্যতে বেঁচে থাকতে পারতাম না। মুকেশ তার কাছে এলো, একটি চাদর তার কাঁপতে থাকা কাঁধে রাখল এবং বলল, আমি জানি, আর এই জন্যেই আমি তোমার সাথে কিছুই ভুল করিনি। আমি শুধু তোমার চোখের সত্যিটা দেখতে চেয়েছিলাম এবং আমি তাই দেখেছি। এখন আমি চাই যে আমাদের দুজনের জীবন একটি নতুন শুরু পড়ুক, কোনো ঘৃণা, কোনো হিসেব ছাড়া, শুধু বিশ্বাসের ওপর। পূজা কিছুই বলতে পারল না, শুধু চুপচাপ উঠল এবং ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু তার পিছনে যে জলগুলো পড়ছিল তা শুধু লজ্জার নয়, তা সেই অনুভূতির ছিল যা অনেক বছর পর কেউ ছুঁয়ে দিয়েছিল। সেই দিন হোটেল থেকে ফেরার পর পূজা একদম শান্ত হয়ে গিয়েছিল। না তার মুখে ভয় ছিল, না লজ্জা, শুধু একটি গভীর চিন্তা, এমন এক নীরবতা যা তার ভেতরে অনেক কিছু বলছিল। তার চোখ এখনও ভেজা ছিল, কিন্তু সেই জলগুলোতে এখন সেই অসহায়তা ছিল না যা আগের দিন ছিল। এখন সেগুলোতে একটি শান্তি ছিল, কারণ যে তাকে একদিন নত হতে দেখেছিল আজ সেই তাকে ভাঙতে দেয়নি। প্রায় 10 দিন পর তার বাবাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো। চিকিৎসা সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং শরীর এখন ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছিল। পূজা বিল দেখল, শুধু একটি লাইনে লেখা ছিল, ডাক্তার আদিত্য মুকেশ কর্তৃক পরিশোধিত। পূজা বিল দেখল, তারপর তার বাবাকে দেখল। বাবা তার চোখের দিকে তাকিয়ে বললেন, বেটি, এটা তো লাখ টাকার খরচ, এত বড় অঙ্কের টাকা কোথা থেকে এলো? পূজা কিছুক্ষণ চুপ থাকল, তারপর হেসে দিল। বাবা, আমার অফিসের মালিক সাহায্য করেছেন। তিনি বলেছেন, বেটি, বাবার চিকিৎসার কোনো ত্রুটি যেন না হয়। বাবা চোখ বন্ধ করে নিলেন। তোর মতো বাচ্চাদের জন্যই তো ভগবান এমন মানুষ পাঠায় রে বেটি, তুই ভাগ্যবতী। পূজা আরেকবার সেই মিথ্যা কথাগুলোকে সত্যি বলে বলল, কারণ কখনো কখনো সত্যির থেকে বেশি জরুরি হয় কোনো প্রিয়জনের বিশ্বাসটা বাঁচিয়ে রাখা। 3 দিন পেরিয়ে গেল। এক সকালে যখন পূজা ঘরের উঠোনে কাপড় শুকাচ্ছিল, তখনই গলির বাইরে একটি কালো চকচকে গাড়ি এসে থামল। পূজা দরজা থেকে উকি দিল, আর যেই গাড়ির কাঁচ নিচে নামল তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। গাড়ি থেকে নামল সেই ডাক্তার আদিত্য, কিন্তু আজ মুকেশের মতো, হাসপাতালের ডাক্তারের মতো নয়। তার পেছনে হাতে মিষ্টির বাক্স ছিল, মুখে হাসি, কিন্তু চোখে একটি স্পষ্ট উদ্দেশ্য। মুকেশ কোনো দ্বিধা ছাড়াই সোজা ঘরের ভেতরে পা রাখল।
পূজা অবাক হয়ে গেল। মুকেশ, তুমি এখানে? মুকেশ তার প্রশ্নটা না শোনার ভান করল এবং সোজা তার বাবার কাছে গেল। নমস্তে চাচাজি, আমি ডাক্তার আদিত্য। পূজার চিকিৎসার সময় থেকে আপনাকে চিনি। সুরেশ প্রসাদজি তাকে ভালো করে দেখলেন। বেটা, তুমি কি সেই যে আমার জীবন বাঁচিয়েছ? হ্যাঁ, এবং এখন আমি আপনার কাছে আরও একটি অনুরোধ নিয়ে এসেছি। সবার চোখ মুকেশের দিকে আটকে গেল। সে একটি গভীর শ্বাস নিল এবং মাথা নিচু করে বলল, আপনি কি আপনার মেয়ের বিয়ে আমার সাথে দেওয়ার অনুমতি দেবেন? এই কথা শুনে পূজা যেন একদম থমকে গেল। বাবার চোখও বড় বড় হয়ে গেল। বেটা, তুই তো লেখাপড়া করা, ডাক্তার, ধনী, এবং আমরা গরিব, ছোট লোক। আমাদের মেয়ের কাছে না কোনো যৌতুক আছে, না কোনো সম্মান। মুকেশ সঙ্গে সঙ্গে বলল, আমার শুধু পূজাকে দরকার চাচাজি, আর কিছু না। এবং যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি ওকে দুনিয়ার সবচেয়ে সুখী মেয়ে করে তুলব। পূজা এখনো স্থির ছিল। এই সেই মুকেশ ছিল যাকে সে একদিন প্রত্যাখ্যান করেছিল, যাকে অপমান করেছিল, এবং আজ সেই তাকে সারা জীবনের জন্য আপন করে নিতে চাইছে। সুরেশজির চোখে জল ছিল। তিনি পূজার দিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন, বেটি, তুই তৈরি। পূজা কয়েক মুহূর্ত চুপ থাকল। তারপর সে মুকেশের দিকে তাকালো। তার মুখে এখন কোনো অহংকার ছিল না, শুধু একজন মানুষ ছিল যে সময় বদলে যাওয়ার পরেও নিজের মনুষ্যত্ব বদলায়নি। পূজা তার চোখ দিয়ে সম্মতি জানালো এবং সম্ভবত প্রথমবারের মতো তার মুখে হাসি ফুটেছিল। সেই দিন থেকে ঘরে চুলো শুধু রুটির জন্য নয়, স্বপ্নের রান্নার জন্যও জ্বলতে লাগল। কয়েক সপ্তাহের মধ্যেই সবকিছু বদলে গিয়েছিল। সেই পূজা যে একদিন ভাড়ার বাড়িতে তার ভাই বোনের সাথে সংগ্রামের চাদর মুড়ে জীবনযাপন করছিল, আজ সেই পূজা লাল পোশাকে লজ্জা সমেত নিচু চোখের পাতায় এক নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। চারিদিকে সানাইয়ের আওয়াজ ছিল, গ্রামের গলিতে মিষ্টি ছড়িয়ে গিয়েছিল। কারুরই বিশ্বাস হচ্ছিল না যে শহরের বড় ডাক্তার এই গরিব ঘরের মেয়েকে বউ করে নিয়ে যাচ্ছে। কিন্তু মুকেশের জন্য এটা কোনো উপকার ছিল না। এটা তার সিদ্ধান্ত ছিল, যার মধ্যে ভালোবাসা, সম্মান এবং সেই মেয়ের চোখে দেখা সত্যিটা ছিল। বিয়ে একদম সাদামাটাভাবে হয়েছিল, কোনো জাঁকজমক ছাড়া, কোনো আড়ম্বর ছাড়া, শুধু ঘরের কিছু আত্মীয়, গ্রামের মানুষ এবং অনেক আশীর্বাদ। মুকেশের মা বাবা পূজাকে সেই দিনই মেয়ে হিসেবে মেনে নিয়েছিলেন, কারণ যখন মুকেশ বলল, আমার শুধু এই মেয়েটিকেই দরকার, তার অতীত নয়, তার সঙ্গী চাই, তখন আর অন্য কোনো কথার সুযোগই বাকি ছিল না। বিয়ের পর যখন পূজা প্রথমবার তার শ্বশুরবাড়ি এলো, তখন তার চোখে ভয় ছিল না। সে এখন কোনো প্রশ্নের উত্তর দিতে আসেনি। সে এখন একটি সম্পর্কে শুরু করতে এসেছিল, যা বিশ্বাস এবং সম্মানের ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। বিয়ের 3 দিন পর এক সন্ধ্যায় মুকেশ এবং পূজা বসার ঘরের সোফায় বসেছিল। দুজনের হাতেই চায়ের কাপ ছিল। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল এবং ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা ছিল। তারপর পূজা ধীরে ধীরে বলল, মুকেশ, আমি কিছু জিজ্ঞেস করব? মুকেশ হেসে তার দিকে তাকালো। জিজ্ঞেস করো না, এখন তো অধিকারও আছে এবং জায়গাটাও আছে। পূজার চোখ একটু নিচু ছিল। সেই দিন হোটেলে যখন আমি এসেছিলাম, তুমি সবকিছু বলে দিয়েছিলে, কিন্তু কিছু করলে না কেন? এই প্রশ্নটা জিজ্ঞেস করতে গিয়ে তার কণ্ঠস্বর কাঁপছিল। সম্ভবত সে আজ পর্যন্ত সেই রাতটাকে তার নিঃশ্বাসের মধ্যে বন্ধ করে রেখেছিল। মুকেশ চায়ের কাপটা টেবিলের ওপর রাখল, তারপর পূজার কাছে এলো এবং একদম কাছে বসে তার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ সেই দিন যখন তুমি ঘরে এসেছিলে, তখন তোমার মুখে একটি অসহায়তা নয়, একটি সম্মানের ভিক্ষা ছিল। তোমার চোখ আমার সাথে মিল ছিল না, কিন্তু তোমার জলগুলো আমার বুকে নামছিল। আমি দেখেছিলাম যে তুমি শুধু একজন মেয়ে নয়, এমন একজন মানুষ যে নিজের আত্মাকে বিক্রি করতেও তৈরি, শুধু নিজের বাবাকে বাঁচানোর জন্য। সেই মুহূর্তেই আমি ভেবে নিয়েছিলাম, পূজা, যে মেয়ের মধ্যে এত সাহস আছে, তাকে আমি কখনো ভাঙতে দেব না। আমি তোমাকে কখনো কোনো চুক্তির মতো দেখতে পারতাম না। আমি শুধু তোমাকে বুঝতে চেয়েছিলাম, তোমার মনকে অনুভব করতে চেয়েছিলাম। পূজার চোখ এখন জলে ভরে গিয়েছিল, তার হাত কাঁপছিল এবং কাঁপতে থাকা ঠোঁটে বলল, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? মুকেশ তার হাত ধরল, কারণ সেই দিন যখন তুমি আমার সামনে এসেছিলে, তখন আমি আমার ভেতরের ঘৃণাটাকে মরতে দেখেছি।
এবং একজন মানুষকে জন্ম নিতে দেখেছি যে কোনো পরিস্থিতিতেই নিজের আত্মমর্যাদাকে ছাড়েনি, যে ভেঙে গিয়েও নত হতে রাজি হয়নি। আমার মনে হয়েছিল যদি আমার জীবনে কেউ হতে পারে তাহলে সেই মেয়েটা যে সময়ের সাথে লড়েছে, নিজের সাথে লড়েছে এবং তবুও নিজের বাবাকে বাঁচানোর জন্য হোটেলের দরজা পর্যন্ত চলে এসেছিল। পূজা এখন ডুকরে কাঁদছিল, কিন্তু এই জলগুলোতে আজ ভয় ছিল না। এই জলগুলো সেই মানুষটার জন্য ছিল যে তাকে তার সবচেয়ে কঠিন সময় ভাঙতে দেয়নি। মুকেশ তার চোখ থেকে জল মুছল। এখন আর কোনো ভয় নেই পূজা, এখন আমরা একে অপরের শক্তি, না কোনো অসহায়তা, না কোনো শর্ত। সেই রাতে বাইরে বৃষ্টি পড়ছিল এবং ঘরের ভেতরে একটি সম্পর্ক আকার নিচ্ছিল যা না তো সময়ের আঘাতে ভেঙেছিল, না ঘৃণার আগুনে জ্বলেছিল, বরং একটি বোঝাপড়া, একটি সম্মান এবং একটি নতুন শুরু দিয়ে তৈরি হচ্ছিল। সময় কাটতে লাগল, দিন মাসে এবং মাস বছরে পরিণত হলো। মুকেশ এবং পূজার বিয়ের আজ পুরো 1 বছর হয়ে গিয়েছে। এই 1 বছর যেখানে না কোনো কটাক্ষ ছিল, না কোনো অভিযোগ, শুধু বোঝাপড়া, শান্তি এবং সম্পর্কের গভীরতা ছিল। এখন পূজা শুধু কারোর মেয়ে, বোন বা স্ত্রী ছিল না, সে নিজের জন্য বাঁচতে থাকা একজন শক্তিশালী এবং বুদ্ধিমান মহিলা হয়ে উঠেছিল, যে সম্পর্কের প্রতিটি পরীক্ষাকে চোখের দিকে তাকিয়ে সহ্য করেছিল।